আপনি কি আসলেই মনে করেন যে সড়কের চাঁদাবাজি এটি সমঝোতার মাধ্যমেই হয়? না, আমি তো তা বলিনি। ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব বেশি হয়ে গেল কি দায়িত্বটা? এবং আপনার বিরুদ্ধে হত্যা মামলা আছে, এটাও অভিযোগ ছিল। তো হত্যা মামলাটার আসলে কি অবস্থা? আপনি এবার পুরনো বিষয় টানলেন। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজনে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন শেখ রবিউল আলম। তিনি একাধারে ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রথমবার নির্বাচিত হবার পরেই। স্বাগত জানাচ্ছি আপনাকে চ্যানেল ওয়ানে। প্রথমবার নির্বাচিত হলেন, ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব বেশি হয়ে গেল কি দায়িত্বটা? ধন্যবাদ আপনাকে। জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে, কারণ রাষ্ট্র ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন প্রয়োজন। জনবান্ধব একটা রাষ্ট্র ব্যবস্থাপনা প্রয়োজন। রাজনীতি গুণগত মানের পরিবর্তন প্রয়োজন। সেই লক্ষ্যেই কিন্তু এদেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে, যার ফলে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছে। সরকারের প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্র ব্যবস্থাপনার ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার ক্যাবিনেট বেছে নিয়েছেন, তার টিম বেছে নিয়েছেন। তিনি মনে করেছেন যে এই কাজটি, এই ব্যবস্থাপনাটি অথবা এই মন্ত্রণালয় তিনটিকে ফাংশন করার জন্য যথোপযুক্তভাবে আমি তার হয়ে কাজ করতে সক্ষম, সরকারের হয়ে কাজ করতে সক্ষম। সেই বিবেচনা তিনি যে দায়িত্ব দিয়েছেন, যে আস্থা রেখেছেন, নিশ্চয়ই কাজের মাধ্যমে তা প্রমাণ করতে সক্ষম হব। তিনটি মন্ত্রণালয়ের আমি দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত কর্মকর্তারা আছেন রাষ্ট্রের, তাদের সাথে কথা বলেছি, মিটিং করেছি, করণীয় নির্ধারণ করেছি, সমস্যাগুলি চিহ্নিত করেছি, সম্ভাবনাগুলি চিহ্নিত করেছি। কিছু অব্যবস্থাপনা আছে, কিছু সিদ্ধান্তহীনতার মধ্যে আছে। নিশ্চয়ই এটাকে কার্যকর করতে সক্ষম হব বিধায় আমার মনে হচ্ছে, সেই কনফিডেন্সটা আমি পাচ্ছি। ইতিমধ্যে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি, যতটুকু জানার সুযোগ পেয়েছি। আমরা এর আগের সরকারগুলোতে আমরা যেটি দেখেছি যে মন্ত্রণালয়গুলোতে আপনি ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই ৩টি মন্ত্রণালয়ে ৩ জন মানুষ, ৩ জন মন্ত্রী দায়িত্ব পালন করেছে। এইবার কি বিএনপি তাদের মন্ত্রণালয় কিংবা এই পরিচালনার ক্ষেত্রে একটি আ পরিবর্তন আনছে যে একইভাবে একজনকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যুক্ত করে দেওয়া যেন কাজের গতি বাড়ে, কিংবা এটি কি আপাতকালীন না এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা? না, সব মন্ত্রণালয়ের ক্ষেত্রে তা হয়নি। আপনি দেখবেন এটির ক্ষেত্রে তা হয়েছে এবং আমাকে আরও ২ জন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। এই জায়গাটাতে তিনি মনে করেছেন যে নৌ পরিবহন মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় মোটামুটিভাবে একটা টিম ওয়ার্কের মতো করলে যোগাযোগ ব্যবস্থাপনার তো একটা এই ত্রিমুখী ব্যবস্থা, এই ত্রিমুখী ব্যবস্থাটাকে একটা সমন্বয় করে ফাংশন করানোটা জরুরি। সেই জায়গায় অনেক চ্যালেঞ্জ আছে, একটু বিচ্ছিন্ন কিছু আপনার প্রতিবন্ধকতাও আছে। তো সেটাকে এক জায়গা থেকে মনিটরিং করতে পারলে দ্রুততম সময়ের মধ্যে খুব ভালো সুফল পাওয়া যাবে, সেই বিবেচনায় এটা হয়েছে। এবং এই ৩টি মন্ত্রণালয় ফাংশন করানোর উপর উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নটা নির্ভর করে। অর্থনীতির উন্নয়ন, বন্দর বলেন, যোগাযোগ বলেন, তার উপর নির্ভর করে। তো সেই জায়গা থেকে এটার গুরুত্ব অপরিসীম, এটাকে ফাংশন করারও জরুরি। এটা ফাংশনের উপর রাষ্ট্রের প্রবৃদ্ধি সমৃদ্ধিটা নির্ভর করছে। বাংলাদেশের বাজেটের বড় একটা অংশ থাকে এই ৩টি মন্ত্রণালয়ের উপর, এবং অভিযোগ আছে বিগত সময়ে সবচেয়ে বেশি করাপশনের কথা যদি ওঠে, এটি আপনাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা করেছেন? এই যে অনিয়মের কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, এটা থাকার কোনো সুযোগ নেই। আমরা এ ব্যাপারে যে কোনো শক্তি বা অপশক্তি অথবা সিন্ডিকেট অথবা সুবিধাভোগী গোষ্ঠী, তাদের এখানে কোনো প্রভাব বিস্তার করা, কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থকে এই মন্ত্রণালয়ের এবং এই মন্ত্রণালয়ের অর্থকে ব্যয় করা অথবা সুবিধা নেওয়া বা লাভবান হওয়া, সে সুযোগ থাকছে না, থাকার কোনো সুযোগ আমরা অন্তত জ্ঞাতসারে দিব না। আমরা এটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে জনগণের যে অর্থ বরাদ্দ আছে এখানে জনগণের প্রয়োজনে এবং জনগণের সুফল নিশ্চিত হয়, সেই প্রেক্ষাপটেই ব্যয় হবে। এর বাইরে কোনো সুযোগ এখানে থাকবে না। গেল অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে ১৮ মাসে আপনি যদি ঢাকা এবং ঢাকার বাইরের সড়কের চিত্র দেখেন, কোথাও রিপেয়ারের কাজ হয়নি, ভাঙাচোরা রাস্তা ছিল। এটা নিয়ে আমি মন্ত্রণালয়ের ২ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, কিংবা দায়িত্বরতদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন, কাজ যারা গেল ১৫ বছর করে আসছে, ঠিকাদার হিসেবে যারা প্রতিষ্ঠিত হয়েছে গেল ১৫-১৭ বছরে, তারা সবাই গেল সরকারের কাছের ঠিকাদার কিংবা প্রতিষ্ঠান। এখন ওই সময় কাজ যখনই টেন্ডার ড্র করা হয় কিংবা টেন্ডার ডাকা হয়, তখন দেখা যায় ওই রিলেটেড কোম্পানিকে আসতে হচ্ছে।
নতুন করে কোনো জায়গা তৈরি হয়নি, সঙ্গত কারণে কাজ তারা এগোতে পারেনি। আপনি আসার পরে আসলে কি দেখছেন? এখানে একটা প্রতিবন্ধকতা আছে, কারণ একটা বিগ ভলিউমের কাজ পাওয়ার জন্য একটা যোগ্যতা থাকতে হয়। তো 17 বছর একই মতের অথবা সুবিধাভোগীরা কাজগুলি করার ফলে তাদের এক্সপিরিয়েন্স, তাদের ট্রানজ্যাকশন, এগুলি কিন্তু তাদেরকে কোয়ালিফাই করছে। নতুন যারা আসতে চাচ্ছে তারা দীর্ঘদিন কাজ না করার ফলে, আর্থিক সঙ্গতির ওই ধরনের ট্রানজ্যাকশন না থাকার ফলে ওই ক্রাইটেরিয়াতে কিন্তু তারা কোনো কোনো সময় যোগ্য হচ্ছেন না। এটা একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর জন্য আমরা চিন্তা করছি যে একটা নতুন প্রক্রিয়ায় যাওয়া যায় কি না, যারা ইতিমধ্যে সফলভাবে কাজ করেছেন, সে যে আমলেই করুক না কেন, যার যোগ্যতা আছে, যিনি বড় কাজ করতে সক্ষম, ইকুইপমেন্টলি সলভেন্ট, তো তাদেরকে আমরা থাকুক, সেটাকে আমাদের কোনো অনীহা নেই। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, লুটপাট করেছেন, কাজ না করে বিল নিয়েছেন, এরকম তো আছে। যোগ্যতা নেই, কাজ নিয়েছেন, কাজ করে কাজ সম্পন্ন করেননি, 3 বছরের কাজ ওয়ার্ক অর্ডার 7 বছর হয়ে গেছে, শেষ হয়নি, অধিকাংশ টাকা তুলে নিয়ে গিয়েছেন, সেইগুলিকে আমরা চিহ্নিত করতে বিরত করছি। বড় বড় টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়াটাই এমনভাবে করা হতো যে একটি নির্দিষ্ট কোম্পানি সে কাজটি পাবে। উদাহরণ হিসেবে আমি আপনাকে বলতে পারি, একেবারেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটি টেন্ডার আছে, বিআরটিসির 340টা বাস কেনার একটা টেন্ডার ছিল। সেখানে একটি স্পেসিফিকেশনটাই এমনভাবে করা হয়েছে যেন একটি কোম্পানির কাছ থেকে এই প্রোডাক্টটা কেনা যায়। পরে সেটি কিছুটা পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই পরিবর্তনের পরেও আমরা যেটি দেখলাম, প্রায় 20 বছর পুরনো মডেলের গাড়ি তখন বাংলাদেশে ঢুকবে। এটি শুধু লাভালাভের একটা বিষয়ের কারণেই এই ধরনের বিষয়গুলো এর আগে আমরা ঘটতে দেখেছি। আপনি কি এগুলো মনিটর করার কোনো চেষ্টা আছে? আমাদের সময় সেটা থাকার কোনো সুযোগ নেই। বিগত দিনে যদি হয়ে থাকে যেটা আপনি বলছেন, এটা আমরা তদন্ত করে দেখব প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে। আর যদি ইতিমধ্যে তো সমাপ্ত হয়ে থাকে তাহলে তদন্ত করে দেখে যারা দোষী অথবা যাদের দায় আছে তাদেরকে আপনার জবাবদিহিতার মধ্যে আনা না হলেও শাস্তির মধ্যে যেতে হবে যদি এরকম প্রক্রিয়া থেকে থাকে। তবে একটা কথা আমি আপনাকে বলি, আমি অনেকগুলি টেন্ডার প্রক্রিয়া ওখানে দেখেছি। যারা অর্থদাতা থাকেন তারাও এমন আছে যে প্রতিষ্ঠান পছন্দ করে দিচ্ছেন। আচ্ছা, এমনও টেন্ডার আছে যে একটি ফার্মকে উপযুক্ত করে উপস্থাপন করা হচ্ছে, উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ নেই, এরকম আছে। G2G যেগুলি হয় সেগুলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করে, সেখানে বেশ আপনি একেবারে প্রতিযোগিতায় যেতে পারবেন সেরকম না, লিমিটেড প্রতিযোগিতায়। এখন এই জায়গাগুলিতে যেটা হয় সেটা হচ্ছে কোনো কোনো সময় সর্বাত্মক সুবিধা বিবেচনা করেই কাজটা করতে হয়। হয়তো এখন ন্যায্য সুবিধা আদায় করা যায় না, একেবারে ন্যায্য হয়ে আপনি আদায় করতে পারছেন না, কিন্তু সর্বাত্মক সুবিধা নিয়েই তখন ওই কাজটি সম্পন্ন করতে হয়। এখানে টেকনোলজিক্যাল কিছু বিষয় থাকে, মানে যেটা একেবারে মুষ্টিমেয় অথবা 2-1টি ফার্মের কাছে সীমাবদ্ধ। আবার যেহেতু আপনি অন্যের ফান্ডে কাজ করছেন, তাদেরকেও বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। আসলে যেভাবে বাইরের থেকে দেখা হয় আর আপনি যখন এই ব্যবস্থাপনার মধ্যে যে বসবেন এবং দেখবেন, তখন দেখবেন যে বাইরের থেকে মনে হচ্ছে যে এই জিনিসটা মনে হয় একেবারে অনেক কিছু লস হয়ে যাচ্ছে, স্বজনপ্রীতি হয়ে যাচ্ছে, কারো একক আধিপত্য কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে, এটা মনে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে আমি দেখেছি যে বিকল্প আপনি খুব ভালো বের করতেও পারছেন না। যদি ওই প্রকল্প বাস্তবায়ন করতে হয় তাহলে সর্বোচ্চ সুবিধা হয়তো নিতে পারছেন না, কিন্তু সর্বাধিক সুবিধা, সর্বাধিক আর সর্বোচ্চের বলে আমি একটু পার্থক্য বোঝাতে চেয়েছি। সেইখানে গিয়েই আমাদেরকে ওই নেগোশিয়েটটা করতে হয়েছে অতীতে, এরকমও আছে। আমরা যেটা চাচ্ছি, আপনাকে এটাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে স্বার্থ রাষ্ট্রের এবং জনগণের, সেখানে আমরা আত্মসমর্পণ করতে চাচ্ছি না কোনো প্রভাবশালী গোষ্ঠী অথবা ধরেন কোনো অপরিহার্য শক্তি অথবা ধরেন কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট যারা আমাদেরকে গ্রিপের মধ্যে নিয়ে যেতে চায়, সে জায়গায় আমরা আত্মসমর্পণ করতে চাইছি না। মেট্রো রেলের নিয়ে আপনাদের পরিকল্পনা কি? মেট্রো রেল 6 আমরা দেখছি ঢাকায় 1 এবং 5-এর কাজ শুরু হয়েছে। এখন লাস্ট আপডেট, মেট্রো রেলের কর্তৃপক্ষ এখন যারা আছে তারা মনে করছে মেট্রো রেল 1-এর CP1 CP5 আমি যদি ভুল না করি দুটি কাজের টেন্ডার বাতিল করার জন্য এরই মধ্যে তারা প্রস্তাব পাঠিয়েছে। কোনো কারণে কি জাপান কিংবা চায়না দাতা সংস্থা যারা আছে তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল? আপনার কাছে কি মনে হয় দায়িত্ব নেওয়ার পরে আপনি কি বুঝতেছেন, এটা কি জানছেন আপনি? না, এটা নিয়ে যেটা হয়েছিল আমরা সেটা নিয়ে নতুন করে আবার চিন্তা করছি এবং আমরা সব পক্ষের সাথে বসার
সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি। তো এটা ওই সব পক্ষের সাথে মিটিংয়ের পরেই সিদ্ধান্ত জানানো যাবে যে কোনটা বাতিলযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য। তো এই মুহূর্তে এটা নিয়ে মন্তব্য করাটা বেশ কঠিন হবে, কারণ যেহেতু এটা বড় প্রজেক্ট এবং এখানে অনেকগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং আমাদেরও বেশ কিছু প্রয়োজনও আছে। মনে রাখবেন, প্রয়োজন যখন আপনার থাকে তখন অন্যেরা সুবিধা নিতে চায়। এটা সবসময় হেড টু হেড লড়াই কিন্তু করা যায় না। ঢাকার যানজট নিয়ে আমরা বিভিন্ন সময় শুনেছি বাস রুট ফ্র্যাঞ্চাইজির কথা। এটা লাস্ট যদি আমি বলি 5-7 বছর হলো আমরা টানা শুনে যাচ্ছি। প্রত্যেকবার সরকার আসে, তারা এটি নিয়ে সরকারের প্রথমে এক ধরনের প্রক্রিয়া শুরু করে, তারপর ধীরে ধীরে কেন জানি এটা হারিয়ে যায়। বাস রুট ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনাদের ঢাকার যানজট কমানো কিংবা ঢাকার রেশনালাইজ বাস সার্ভিসের জন্য কোনো ধরনের পরিকল্পনার আছে? আমরা পরিকল্পনা নিতে চলেছি, মানে আমরা শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে চাই, বিশেষ করে স্বেচ্ছাচারীভাবে বাস চালানো। আপনি দেখবেন যে রাস্তার মধ্যে 3টি বাস প্রতিযোগিতা করছে কে আগে যাবে। সে কিন্তু ট্রাফিক মানছে না, রুল মানছে না, নির্দিষ্ট স্টপেজে কিন্তু বাস থামাচ্ছে না। তার যেখানে মনে হচ্ছে একটা প্যাসেঞ্জার হাত তুললো, সে বাসটা থামিয়ে দিচ্ছে। এই জায়গাগুলিতে আমরা শৃঙ্খলা আনতে চাই যে কোনো মূল্যে। যাত্রী সেবার মানের ওটা পরিবর্তন আনতে চাই। বাসে যে মান, ফিটনেসবিহীন অনেক গাড়ি চলে, সেটা ইতিমধ্যে চিহ্নিত করা শুরু করেছি। বাস মালিক সমিতি এবং পরিবহন মালিক সমিতি সহ অনেকে আছে, অনেক সংগঠন আছে, তাদের সাথে ইতিমধ্যে মিটিং ডেকেছি। সবচেয়ে প্রাধান্য পাচ্ছে যে এই যে ঈদ সমাগত, ঢাকার বাইরে যারা যেতে চান এবং ঈদের পরে যারা ঢাকামুখী হতে চান, তাদেরকে নিরাপদ একটা ঈদ যাত্রা আমরা শৃঙ্খলার সাথে, নিরাপত্তার সাথে, যাতে মানুষগুলি খুব বেশি ঘরমুখী মানুষগুলি বিড়ম্বনার শিকার না হয়, ঝুঁকিতে না পড়ে, সেই পরিকল্পনাগুলি নিয়ে আমরা এখন বেশি ব্যস্ত আছি। মেগা সিটিতে, একমাত্র রাজধানী শহরে যত্রতত্র অটোরিকশা, ফুটপাতের দখল, এইগুলিতে আমরা একটা মানে উচ্ছেদ, নিয়ন্ত্রণ এবং একটা প্রক্রিয়া অনুসরণ করে চলবে সেখানে। আমরা টেসলার কথা বলছেন, অটোরিকশা। হ্যাঁ, তো এটা দৌরাত্ম তো আপনি জানেন যে এটা কী অবস্থাটা করে ফেলেছে, যানজটের অন্যতম কারণ। আবার কিছু রোড, যেমন ধানমন্ডিতে আমি একটা চিন্তা করেছি যে 27 মিরপুর রোড হয়ে আপনি গেলেন, 27 নম্বর হয়ে 7 মসজিদ রোড হয়ে চক্রাকারে একটা বাস চালানো যায় কিনা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আমাকে ডেকে নির্দেশ দিয়েছেন, তিনি মহিলাদের জন্য আলাদা বাস নামাতে চান রুটে, প্রত্যেকটা রুটে। সেখানে মেয়েরাই ড্রাইভ করবে, মেয়েরাই সুপারভাইজিং করবে, মেয়েরাই হেল্পারিং করবে এবং মেয়ে যাত্রী। আমি যদি ভুল না করি, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছিলেন বড় প্রজেক্ট হাতে নিতে চান না, কিন্তু আপনার মন্ত্রণালয়ে বেশ কিছু বড় প্রজেক্ট আছে, সেগুলো কি চলমান থাকবে এবং এই বড় প্রজেক্টগুলোর সাথে সাপ্লিমেন্টারি কিছু প্রজেক্ট তৈরি হয়, সেগুলো কি করবেন নাকি সেগুলোর মধ্যে পরিবর্তন আসবে কিংবা কিছু সীমাবদ্ধতা? যে প্রজেক্টগুলি ইতিমধ্যে চলমান আছে, সেই প্রজেক্টগুলি চলমান থাকবে কি না তার জন্য আরও বৃহত্তর পরিসরে চিন্তা করার প্রয়োজন আছে। কিছু প্রজেক্ট আছে যার সুফল মানুষ কোনোদিনও পাবে না, তার ব্যয় রাষ্ট্রকে বহন করতে হচ্ছে এবং ইন্টারেস্ট সহ বহন করতে হচ্ছে, কিন্তু তার রিটার্ন আসা আদৌ সম্ভব না। সেগুলি ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নেওয়া হয়েছে অথবা বিশেষ রাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য নেওয়া হয়েছে। সেইগুলি থাকবে কিনা সেটার জন্য আমরা আরও বড় পরিসরে চিন্তা করছি সেগুলি নিয়ে। আর আমরা ছোট পরিসরের বা মাঝারি পরিসরের প্রকল্প নিতে চাই। আমরা ওই প্রকল্প নিতে চাই যার থেকে রাষ্ট্র সরাসরি লাভবান হবে, জনগণ ওই প্রকল্পের সুফলটা পাবে। সেটা কি দীর্ঘমেয়াদী কিংবা দীর্ঘ পরিকল্পনা করে না আপৎকালীন সময়ের জন্য? 3টি পরিকল্পনা আছে, আমাদের পরিকল্পনাই আছে। একটা হচ্ছে অ্যাডহক ভিত্তিতে কিছু আছে, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী সবই আছে। কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের মেয়াদের দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের 5 বছরের মেয়াদ, সেইখানে আমরা আমাদের ইশতেহারটাকে পরিপূর্ণ করতে চাই, যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে দিয়েছি। 18 মাসের আরেকটা পরিকল্পনা আমরা নিয়েছি, আমাদের সেই ইশতেহার বাস্তবায়নে 18 মাসের মধ্যে কতটুকু করতে পারি এই অঙ্গীকারগুলি, তার জন্য একটা পরিকল্পনা আমরা নিয়েছি। সম্প্রতি আপনি মনে হয় মন্ত্রী হবার পর প্রথম একটি ট্যুরে গেলেন মংলায়, আমি যদি ভুল না করি। সেখানে আপনি বলেছেন রেলের যোগাযোগ বাড়ানোর এক ধরনের কথা আমি আপনার ওইখানে বিভিন্ন গণমাধ্যমে শুনেছি। বাংলাদেশে রেল সেক্টরটা বরাবরই একটু অবহেলিত ছিল, যদি আমি বাস, সেই জায়গা থেকে কি আপনারা সমন্বয় করার এক ধরনের চেষ্টায় করবেন এবার? রেলটাকে বিশেষভাবে ঢেলে সাজানোর নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর, খুবই ইন্টারেস্টেড তিনি এই ব্যাপারে। যেমন ধরেন, ঢাকা থেকে চিটাগাংয়ে যাওয়ার এত সময় কেন লাগবে, যাত্রী সেবার মান, এ ব্যাপারে তিনি কনসার্ন। তিনি বলেছেন যে ফার্স্ট ক্লাস টিকিটে মানুষ ওঠে, ওখানে কী সুবিধা আছে? কিছুই তো নাই। সেখানে ঈদযাত্রার সময় একজন মানুষ নর্মাল একটা টিকিট কেটে ঢুকে যাচ্ছে এসি রুমের মধ্যে, সেখানে গিয়ে সে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাগুলিতে আমরা দূরত্ব
তো কমানোর একটা চেষ্টা আছে, সময় কমানোর একটা চেষ্টা আছে, আর যাত্রী সেবার মান বাড়ানোর চেষ্টা আছে। ঢাকাতে মানুষ এসে অফিস করে আবার ফিরে যেতে পারে, এইভাবে ঢাকা থেকে বাইরে যাওয়া এবং বাইরের থেকে দিনেই ঢাকায় এসে তার কাজ করে, অফিস করে অথবা জব করে সে আবার চলে যেতে পারে, সেই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। যেমন আমি আপনাকে যদি বলি, নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে জয়দেবপুর, এখন কিন্তু ট্রেন চলমান আছে। ওই জায়গাটা আবার আমরা নতুন করে শুরু করতে চাচ্ছি। ওটা ব্যর্থ হয়েছে, কিন্তু ওটা সফল করা যাবে। আবার এখন বিদ্যমান ট্রেনে যে যাত্রী যায়, আমরা যদি ওটাকে ওই যেটাকে বলা হয় মেট্রো রেলের মতো যে ট্রেনগুলি আছে সার্ভিস, ওই ট্রেনগুলি চালু করতে পারি, তাহলে এর চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি মানুষ যেতে পারে। তার মানে হচ্ছে কি যে অল্প সময়ের মধ্যে আরও দ্বিগুণ মানুষ ঢাকায় আসতে পারছে, আবার ফিরে যেতে পারছে, ঢুকতে পারছে, বের হতে পারছে। এই জায়গাগুলিতে আমরা কাজ করছি। মংলা বন্দরে যাওয়ার পরে আপনি বলেছেন বন্দরের সেবার মান কিংবা বন্দরের 180 দিনের মধ্যে বন্দরের সেবায় পরিবর্তন আনতে চান। কোন কোন বিষয়টিকে আসলে পরিবর্তন আনতে চাচ্ছেন? ওখানে ধরেন অল্প দিনের মধ্যেই এখন 7.5 মিটারের জাহাজ প্রবেশ করতে পারে, 8.5 মিটারের জাহাজ ওখানে প্রকাশ করতে সক্ষম হবে, যে ড্রেজিং চলছে ওটা বেশ ভালো গতিতে চলছে। আরেকটা বলা হচ্ছে ওখানে একটা ড্রেজার কেনার একটা প্রস্তাবনা রয়েছে তাদের, তাহলে আমরা যে কোনো সময় ওই টেন্ডারের অপেক্ষা না থেকে আমরা কিন্তু ওই আপনার চ্যানেলগুলি খনন করে পানির প্রবাহ অবাধ রাখতে পারি, সেটার একটা ব্যবস্থা হয়েছে। রেল সংযোগ ইতিমধ্যে হয়েছে, আমাদের কন্টিনেন্টারগুলি অবাধে যেতে পারে, তার জন্য একটা মাত্র প্রস্তুতি নিলেই ওই রেল লাইন দিয়ে মালামাল কিন্তু পোর্ট থেকে খুলনা বা অন্যান্য বেনাপোল বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। এই প্রস্তুতিগুলি নেওয়া হয়েছে। 4 লেনের করা দরকার রাস্তাটা, সেটারও টেন্ডার হয়েছে। আমরা ওই প্রকল্পটা শুরু করতে প্রয়োজন বলে মনে করছি। আরেকটা জিনিস হচ্ছে ওই বন্দরের যে সক্ষমতা এখনও পর্যন্ত আছে, তা দিয়ে এখন যে আমদানি রপ্তানি হচ্ছে সেটার ওই সক্ষমতা দিয়ে এর দ্বিগুণও করা যায়। পোর্টটা চিটাগাং বন্দর কেন্দ্রিক হয়েছে। আমরা ওই ডিভিশনের যত মালামাল আছে আমরা চাচ্ছি যে তারা যেন মোংলা বন্দর দিয়ে চলে আসে। গাড়ি মোংলা থেকে ঢাকার দূরত্ব 210 কিলোমিটার, চিটাগাংয়ের দূরত্ব 265 কিলোমিটার। তার মানে এখানে আপনি 55 কিলোমিটার জায়গা কমছে। আবার এই চিটাগাং রোডের যে যানজট আছে তার চেয়ে মোংলা রোডে যানজট কম। আপনি দ্রুত সময়ের মধ্যে গাড়ি নিয়ে আসতে পারছেন, মালামাল নিয়ে আসতে পারছেন, বিশেষ করে ভোগ্যপণ্য। খুলনা বিভাগ অঞ্চলে যদি যান, আপনি খুলনার ফরিদপুর বিভাগটা যদি আপনি ওই দিক থেকেও ব্যবহার করেন, তাহলে ওই দিকের প্রয়োজনীয় পণ্য যদি আমরা মোংলা পোর্টে খালাস করতে পারি, তাহলে চিটাগাং পোর্টের উপর চাপটা কমে যায়। দায়িত্ব নেওয়ার পর আপনার প্রথম কনফারেন্সে আপনার একটি বক্তব্য বেশ সমালোচনার খোরাক জুগিয়েছে সড়কের চাঁদাবাজি নিয়ে। আপনি কি আসলেই মনে করেন যে সড়কের চাঁদাবাজি এটি সমঝোতার মাধ্যমেই হয়? না, আমি তো তা বলিনি। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে যে হয়, যেভাবে বলে, তার মনে হয় বোঝার সমস্যা আছে। চাঁদাবাজি মানেই হচ্ছে একটা জোরপূর্বক প্রক্রিয়া, আর চাঁদা হচ্ছে একটা সমঝোতার প্রক্রিয়া। এটা সংস্থা, ধরেন পরিবহন মালিক সমিতি, শ্রমিক, বিভিন্ন সংগঠন, তারা কিন্তু তাদের কাছ থেকে চাঁদা নিয়ে তাদের কল্যাণে ব্যয় করে, তাদের প্রয়োজনে ব্যয় করে। চাঁদা আর চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে। চাঁদাটা হচ্ছে, হ্যাঁ, আপনি তো মসজিদ কমিটিতেও চাঁদা দেওয়া হয়। আমি এও বলেছি যে আমার মন্ত্রণালয় অধীনে কোনো চাঁদাবাজি চলবে না, কিন্তু কোনো কোনো সময় চাঁদাটাকেও চাঁদাবাজি হিসাবে সংজ্ঞায়িত করা হয়। আমরা যেন চাঁদাটাকে চাঁদাবাজি হিসেবে সংজ্ঞায়িত না করি। চাঁদাবাজি একটা অপরাধ, এটা ফৌজদারি অপরাধও বটে। তা নিয়ন্ত্রণ করতে রাষ্ট্র বাধ্য, আমিও বাধ্য, আমারও দায় আছে। চাঁদাবাজি তো চলতে পারে না একটা সভ্য সমাজে, এবং সেখানে মনে করা দরকার ফৌজদারি অপরাধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার প্রয়োজন আছে। আমরা রাস্তার মালিক, যোগাযোগ মন্ত্রণালয়, প্রাইভেট সেক্টরে গাড়ি চলে। এখন আমাদের যদি অভিযোগ আসে যে আমার রাস্তা ব্যবস্থাপনার মধ্যে গাড়ি আটকিয়ে মানুষ চাঁদাবাজি করছে, ডেফিনেটলি আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নেব, এটা প্রশ্রয় দিব না। আমার মন্ত্রণালয়ের জায়গা থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, সেটাই হচ্ছে ন্যায্য। আমি বলিনি যে এই সেক্টরে চাঁদাবাজি হয় না বা চাঁদাবাজি নাই, চাঁদাবাজি থাকবে, চাঁদাবাজিতে আমার কিছু করণীয় নেই, আমি তো মিন করিনি তো। অর্থাৎ যারা চাঁদাবাজি আর চাঁদাকে এক করে ফেলছে, তো আমার মনে হয় তারা আমার বক্তব্য ভুল এবং বুঝছে। আপনার বিরুদ্ধে হত্যা মামলা আছে, এটাও অভিযোগ ছিল। তো হত্যা মামলাটার আসলে কি অবস্থা? আপনি এবার পুরনো বিষয় টানলেন। আমার একটা রিয়েল এস্টেট বিজনেস আছে, এবং একমাত্র বিজনেস। আমি সেই কোম্পানির 6 জন ডিরেক্টরের মধ্যে একজন। আজ থেকে প্রায় 6 বছর বা 6 বছর হবে আগে আমি একটা প্রজেক্ট হ্যান্ডওভার করেছি। হ্যান্ডওভার হয়ে গিয়েছে 6 বছর আগে। সেখানে 3 জন মালিক ছিল। 3 জন মালিক তাদের অংশের ফ্ল্যাট বুঝে নিয়েছে।
আমার ওখানে কোনো মানুষও নেই, অপারেশনও নেই, হ্যান্ডওভার করে আমি চলে আসছি। একটি ফ্ল্যাটের মালিকানা 625 স্কোয়ার ফিট, আর অন্যের মধ্যে 2 জন মালিকানার মধ্যে এখানে একজনের নিয়ন্ত্রণ আছে, যিনি এটা এখনো পর্যন্ত দখল করে রেখেছেন। তিনি অফিসে এসে আমার সিইওর কাছে বলে গিয়েছেন তিনি ওই অর্ধেক অংশ ছেড়ে দিতে চান। ছেড়ে দিতে চাইলে ওখানে আমাদের এক ইঞ্জিনিয়ার মাপ করে ওনার অংশ আর এই অংশ ডিভাইডেড করতে দিতে চাচ্ছেন 2 মালিকের মধ্যে। সেখানে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে আমি জ্ঞাত ছিলাম না, আমি উপস্থিত ছিলাম না, জ্ঞাতও ছিলাম না। এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখে। ইন্টারেস্টিং হচ্ছে ওই জায়গার মালিক 3 জন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি ডেভেলপার হিসেবে না। ফ্ল্যাট ক্রেতা যারা আছেন 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আপনি আমাকে বলেন তো যে জায়গা ডেভেলপার আর জায়গার মালিক যদি দ্বন্দ্ব হয়, তাহলে অন্য 2 মালিক কেন ওই মামলার আসামি হবে? অথবা ফ্ল্যাট ক্রেতা যারা 5 জন আছেন তারা কেন ওই মামলার আসামি হবে? যদি আমি তাকে হত্যা করার জন্য ওখানে যুক্ত থাকি, অথবা এটা যদি আমার অভিপ্রায় হয় বা আমার যদি কোনো এরকম ইচ্ছা থাকে, এটা যদি হয়, তাহলে এটা কি ন্যায্য হলো? এটা তো ন্যায্য হতে পারে না সহজভাবে। তাহলে কি হবে? ডেভেলপার ভার্সেস জায়গার মালিক হবে। তো 3 জায়গার মালিকের মধ্যে একজন বাদী হচ্ছেন, অন্যরা কেন আসামি হচ্ছেন? ওই মামলা পিবিআই তদন্ত করেছে। তদন্ত করে তারা সত্যতা যাচাইয়েরও চেষ্টা করেছে। প্রথমে পুলিশ করেছে, উনারা সন্তুষ্ট ছিলেন না, আপত্তি জানিয়েছে, পিবিআই করেছে, পিবিআই তদন্ত করে তার তদন্ত রিপোর্টও সাবমিট করেছে। আমি তো এটা আইনিভাবে ফেস করছি। হ্যাঁ, আমি আইনিভাবে ফেস করছি। আমি অভিযোগ হওয়ার পর জামিন দিয়েছে আদালত, জামিন স্থায়ী করেছে আদালত। আমি তো আইনি প্রক্রিয়ার বাইরে নাই। আমার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, আমি সেটা আইনিভাবে মোকাবিলা করছি। ডেফিনেটলি আইনে যা হবে প্রমাণ হবে যে আমি এর সাথে যুক্ত আছি কি নাই। আর এই যদি কথা বলেন, আমার বিরুদ্ধে 193টা মামলা করেছিল আওয়ামী লীগ সরকার, তার মধ্যে 51টাই হত্যা মামলা ছিল, পুলিশই মেরে ফেলেছি। পুলিশ আগুন দিয়ে পুলিশ মেরে ফেলেছি। 51 হত্যা মামলা আমার বিরুদ্ধে হয়েছিল আওয়ামী লীগ 17 বছর আমলে যখন আন্দোলন করেছি তখন। তো অভিযোগ আসতেই পারে, কিন্তু অভিযোগের সত্যতা যাচাই করে দেখা উচিত। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন শেখ রবিউল আলম, যিনি একই সাথে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি জানাচ্ছিলেন আগামী 5 বছরের পরিকল্পনা, যে পরিকল্পনাগুলোকে তারা 2 ভাগে ভাগ করতে চান। একই সাথে নানা প্রতিবন্ধকতা, যে প্রতিবন্ধকতাকেও তারা দূর করতে চান। আমি নয়নাদিত্য পরবর্তীতে এই বিশেষ আয়োজন নিয়ে হাজির হব অন্য কোনো মন্ত্রণালয়ে কিংবা অন্য কোনো আলোচনার টেবিলে।